17ই মে রবিবার কি নিছকই ট্রেলার ছিল? কলকাতার লিয়ারি আমাদের কি ফিল্ম দেখাবে? আর এই কলকাতার লিয়ারি কি এখন শুভেন্দু প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ? আজ এই সব কিছু নিয়ে আলোচনা হবে খবরের ডান দিকে। আপনাদের সঙ্গে আমি প্রদীপ্ত। কলকাতার লিয়ারি কেন এরকম নাম দিলাম? লিয়ারি শব্দটা শুনে নিশ্চয়ই আপনাদের কানে বেল বাজছে, আমি আশা করি বাজছে। খুব বেশি দিন আগের কথা নয়, আমরা আদিত্য ধারের ধুরন্ধর সিনেমাটা দেখেছি। সেখানে এক লিয়ারি টাউন দেখানো হয়েছিল 70 বা 80-র দশকে, আরও পরে 90-এর দশকের পাকিস্তানে করাচির এক কুখ্যাত মহল্লা, যেখানে গ্যাংওয়্যার, আন্ডারওয়ার্ল্ডের দাপট এবং তার পাশাপাশি খুনোখুনি, রাহাজানি, সমস্ত ধরনের বেআইনি কাজকর্ম, সেগুলো একেবারে রোজ নামচা ছিল, প্রতিদিনের ঘটনা ছিল। আমরা কেন আজকে কলকাতার লিয়ারি শব্দবন্ধটা বেছে নিলাম? কারণ ওই কুখ্যাত ব্যাপারটা বোঝাতে, তার অভিঘাতটা বোঝাতে। আর এক্ষেত্রে আমি কোন জায়গাটাকে মিন করছি এতক্ষণে হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন। পার্ক সার্কাস। রবিবার দুপুর বেলা থেকেই ক্রমশ তাওয়া গরম হচ্ছিল। তারপর শটান একেবারে সিএপিএফ পুলিশ তাদের দিকে ধেয়ে এলো, ইট পাটকেল। উন্মত্ত জনতা আবার সেই চেনা ছকে নেমে পড়ল 7 পয়েন্টের দিকে। চারপাশ থেকে তারা সংখ্যায় বাড়তে শুরু করলো। আস্তে আস্তে পরিবেশ গরম হলো। যারা সাধারণ মানুষ রাস্তায় ছিলেন, কাজে বেরিয়েছিলেন হয়তো, বা রবিবার দিন এমনি একটা ছুটির দিন কাটাতে বেরিয়েছিলেন, কেউ গাড়িতে ছিলেন, কেউ প্রায় পাবলিক ট্রান্সপোর্টে, সবাই আতঙ্কিত হয়ে একটা দৃশ্য দেখলেন। আস্তে আস্তে বিভিন্ন দিক থেকে একটা জনতার ভিড় বাড়ছে। আর সেই ভিড়, যে ভিড় আমরা গত 10 বা 15 বছরে দেখে দেখে অভ্যস্ত, সেই ভিড় ক্রমশ আইন হাতে তুলে নেয়। কারণ তারা সংবিধান বা ভারতের আইনে চলে না, তারা চলে নিজেদের আইনে। তাদের প্রতিবাদটাও চলে তাদের স্টাইলে। সেই ভিড় আবার কি কলকাতা শহরে একটা অন্য স্টেটমেন্ট দিতে হাজির হলো? না, এবার আমরা একটু উলট পুরাণ দেখলাম। আমরা দেখলাম একেবারে হাত খুলে প্রশাসন নেমে পড়ল সেই উন্মত্ত ভিড়কে সবক শেখাতে, তাদের আবার আইনি পথে আনতে। দুঘা পড়ল, রেড়ে করে ছুটে গেলেন পুলিশ কর্মীরা, এবং তারপর ভয়ে মুহূর্তের মধ্যে সেই জনতা হাওয়া। কিছুক্ষণ গরমাগরম টুকটাক ইট পাটকেল, গালিগালাজ এগুলো চলল। তারপর বিমর্ষ হয়ে যে যার মতো ঘরে ফিরে গেলেন। এই ছিল ঘটনা। প্রথমে ঘটনাটা বললাম, এবার সেই ঘটনার বিশ্লেষণ এবং তার অভিঘাত সবকটা দিক নিয়ে আলোচনায় আসব। কেন ধুরন্ধরের প্রসঙ্গটা টানলাম সেটা তো আগেই বললাম। আমি এই লিয়ারি বলতে, লিয়ারি টাউন যদি একটা কাল্পনিক কলকাতায় আজকে আপনারা ভাবার চেষ্টা করেন আমি বললাম বলে, তাহলে চোখ বন্ধ করুন কয়েক সেকেন্ডের জন্য। আপনার মাথায় কোন কোন নামগুলো আসছে দেখুন, মস্তিষ্ক সংকেত পাঠাবে। তিলজলা, তপসিয়া, রাজাবাজার, পার্ক সার্কাস, এন্টালি, হয়তো গার্ডেন রিচ, খিদিরপুর, মোবিনপুর। হ্যাঁ, আমি জানি এই নামগুলোই আপনাদের চোখ বন্ধ করলেই কানে বাজতে শুরু করবে। তাহলে কি এতদিন আপনাদের সাবকনশিয়াস মাইন্ডও জানতো যে কলকাতার বুকে এই ধরনের বেশ কিছু পকেট আছে, যে পকেটে এমন কিছু বাসিন্দারা আছেন যারা ভারতের আধার কার্ড রাখেন, ভারতের ভোটার কার্ড রাখেন, দল বেঁধে কয়েকদিন আগেই ভোট দিতেও এসেছিলেন, তাদের কারুর প্যান কার্ডও আছে, হয়তো ড্রাইভিং লাইসেন্সও আছে, কিন্তু সব কিছুতে অশোক স্তম্ভের ছাপ থাকলেও কোনো একটা পয়েন্টে তারা এই দেশে বাকি মানুষজন যে নিয়ম কানুন সব কিছুতে মেনে চলেন, সব কিছুর মধ্যে আবদ্ধ থাকেন, তারা একটু কোথাও যেন তাদের থেকে আলাদা নিজেদের প্রমাণ করতে চান। কেন? আজ সেই সব কিছু নিয়ে আলোচনা করব। এই যে ঘটনাটা ঘটলো পার্ক সার্কাসে, এটা নতুন নয়। পার্ক সার্কাসে এই জিনিস আমরা বিগত বহু বছর ধরে দেখে আসছি, হয়তো দশকেরও বেশি পিছিয়ে যেতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এই ঘটনাটা কি নিছকই একটা বিক্ষিপ্ত ঘটনা? বোধ হয় না।
এর পেছনে কি কোনো বৃহত্তর প্লট আছে? বিশেষত এই বৃহত্তর প্লটের কথা কেন বলছি? কারণ ভারতের অন্যান্য রাজ্যের বা অন্যান্য শহরের সঙ্গেও এই বিক্ষোভের ছবিটা খুব মিলে যায়। কখনো কানপুরের সঙ্গে মিলে যায়, কখনো দিল্লির উত্তমনগরের সঙ্গে মিলে যায়, কখনো পশ্চিমবঙ্গেরই বেলডাঙ্গা কিংবা ধুলিয়ান কিংবা ধুলাগড় তাদের সঙ্গেও মিলে যায়। সেই এক চেনা স্ক্রিপ্ট, কিন্তু এবার শুধু যে দাওয়াইটা দেওয়া হলো, যে ট্রিটমেন্টটা হলো, সেটা একটু আলাদা। এই যে জনতার কথা বলছি, অবভিয়াসলি বুঝতেই পাচ্ছেন যে এই প্রত্যেকটা অঞ্চল সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত। কিন্তু এই বিক্ষিপ্ত ঘটনার আড়ালে যে মুখগুলো বা যে জনতা, যে উন্মত্ত ভিড়, তারা কোথা থেকে প্রশ্রয় পায় বারবার এই ঘটনাগুলো ঘটাতে? কেন তারা বারবার ধরে নেয় যে তারা এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেও কেউ তাদের গায়ে স্পর্শ করবে না, কেউ তাদের গায়ে আঁচড়ও কাটতে পারবে না? তারা যখন ইচ্ছে তাদের রাগ, তাদের ক্ষোভ বা হয়তো ঘৃণা, তার বহিঃপ্রকাশ ঘটিয়ে পুলিশের দিকে, প্রশাসনের দিকে, মেশিনারির দিকে ইট পাটকেল যা কিছু ছুঁড়ে তারা আবার নিশ্চিন্তে দিনের শেষে ঘরে ফিরে যেতে পারবেন। খুব বেশি দিন নয়, জানেন তো। মনে পড়ছে আজকে এই আলোচনাটা করতে বসে পুরনো সরকার, তৃণমূল সরকার, তার অন্যতম মন্ত্রী কলকাতার মেয়র ববি হাকিম, তিনি একসময় খুব গর্বের সঙ্গে বলতেন তার অঞ্চল খিদিরপুর, গার্ডেন রিচ, সেগুলো দেখিয়ে যে এটা নাকি কলকাতার বুকে মিনি পাকিস্তান। আজকে হয়তো অনেকে তৃণমূল সমর্থকরা, বাম সমর্থকরা, বা ওই যে যাদের কথা আমরা বারবার প্রত্যেকটা শোতে ঘুরে ফিরে বলি, বাম বাস্তুতন্ত্রের মিডিয়া, তাদের যে বিরাট ইকোসিস্টেম আছে, তারা হয়তো রে রে করে এই ভিডিও দেখতে না দেখতেই তেড়ে আসবে। আপনি সংখ্যালঘুদের একটা অন্য প্রিজমে দেখানোর চেষ্টা করছেন। তারা বলে বসার চেষ্টা করবে যে এই তুলনাটাই খুব খারাপ। কেন লিয়ারির সঙ্গে, পর্দার একটা সিনেমার ঘটনার সঙ্গে এত খারাপ একটা উদাহরণ হিসেবে কলকাতা শহরের কয়েকটা মহল্লাকে তুলনা টানা হবে? কিন্তু বিশ্বাস করুন, এর কৃতিত্ব আমার নয়, একদম নয়। কারণ ববি হাকিম আমাদের পথ দেখিয়েছেন, আমাদের মহান মেয়র আমাদের পথ দেখিয়েছেন। তিনি বলেছিলেন মিনি পাকিস্তান, থিওরিটা তাঁর। আর আমরা কি দেখেছি? ববির যিনি দিদি, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, এখন যিনি খানিকটা অন্তরালে রয়েছেন, মাঝে মাঝে শুধু কয়েকটা শব্দ লিখে এক্স হ্যান্ডেল থেকে তার প্রতিবাদ করছেন, রাস্তায় নামতে পারছেন না, তিনি ঠিক নির্বাচনের আগে ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে, এসআইআর বিরোধী ধর্ণা মঞ্চ থেকে তিনি কি বলেছিলেন? আমরা না থাকলে মিলিয়ে নেবেন একটা কমিউনিটি, 1 সেকেন্ডের মধ্যে যদি আপনাদের ঘিরে ফেলে না। গলায় একটা অদ্ভুত টোন ছিল, সেই টোনটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা যারা মিডিয়ায় কাজ করি তাদের অনেক সময় স্ক্রিপ্ট দেখে পড়তে হয়, সেটাকে ভয়েস ওভার বলে। সেই জন্য এই টোনাল ডিফারেন্সগুলো, এই যে গলা খাদে নামানো, তোলা, এই যে বিভিন্ন ধরনের টোন আমরা কথা বলার সময় ব্যবহার করি, সেগুলোও মাঝে মাঝে আমরা আমাদের অস্ত্র হিসেবে ব্যবহার করি, সেগুলো শেখার চেষ্টা করি। তার কারণ ওই টোনগুলো অনেক সময় অনেক কিছু বলে দেয়। অর্থাৎ আপনি যে শব্দটা বা যে লাইনটা, যে পংক্তিটা বলছেন মুখে, তার আন্ডারটোন, শব্দের মাঝখানে মাঝখানে যেখানে আপনি পজ নিচ্ছেন, সেখানে আপনি কি অর্থ বোঝাতে চাইছেন, কি বার্তা দিতে চাইছেন, কি মিন করছেন, সেগুলো অনেক সময় ওই টোনে লুকিয়ে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্যটাও আমার কানে ঠিক ওই একইভাবে বাজে, তার টোনাল ইঙ্গিতটার জন্য। এখন কথাটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এইরকম অশান্ত পকেট তৃণমূল জমানায় আমরা কটা দেখেছি, কটা পেয়েছি, হাতে কটা উদাহরণ আছে। চলুন একটু পিছিয়ে ফেলে তাকানো যাক।
আমরা ধুলাগড় দেখেছি, কলকাতা শহর থেকে গঙ্গা পেরোলেই হাওড়া, একেবারে ন্যাশনাল হাইওয়ে বম্বে রোড যেখান দিয়ে চলে যায়, গোটা পশ্চিম এবং দক্ষিণ ভারতের সঙ্গে কানেক্টার কলকাতা শহরের যে রাস্তাটা, সেখানে আমরা দেখেছি, খুব বেশি দিন আগের কথা নয়, উন্মত্ত তাণ্ডব। সেই উন্মত্ত তাণ্ডবের চেহারাও কি রবিবারের পার্ক সার্কাসের থেকে খুব আলাদা ছিল? হয়তো তার স্কেল অনেক বেশি ছিল, ভয়াবহতা অনেক বেশি ছিল, কিন্তু জাহাজ। আমরা বেলডাঙ্গা দেখেছি, গত 2 বছরের ঘটনা, আমাদের স্মৃতিতে তাজা, অনেকেরই মনে থাকবে। আমরা মুথাবাড়ি দেখেছি জাস্ট নির্বাচনের আগে আগে। আর আমরা কি দেখেছি? সেই একই জনতার এমন একটা চেহারা যা কখনো কোনো একজন বিচারককে, মহিলা বিচারককে আতঙ্কিত করে তুলেছে। তিনি ভিডিও বার্তা করে রীতিমতো নিজের কণ্ঠস্বর রেকর্ড করছেন, হয়তো নিজের শেষবার বলা কোনো ভিডিও হিসেবে। যদি আক্রান্ত হই, যদি আমার ওপর কোনো আক্রমণ নেমে আসে, ভারতের বিচার ব্যবস্থাকে তিনি আক্রান্ত হয়ে অ্যাপিল করছেন, আমার সন্তানদের দেখবেন। ভাবার চেষ্টা করুন, ভয়াবহতাটা বোঝার চেষ্টা করুন। এখনো মনে হচ্ছে লিয়ারি শব্দবন্ধ যেটা ব্যবহার করলাম, যে ইমেজারিটা টানলাম, সেটা খুব বাড়াবাড়ি হয়ে গেল। চলুন আরেকটু পিছিয়ে যাওয়া যাক। আমরা নির্বাচনের পরপরই একটা নতুন সরকার এসছে, সবে সেই সরকারটার বয়স হয়তো 1 সপ্তাহ হয়েছে। তার মধ্যে সেই সরকারটা যথেষ্ট প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিতে শুরু করেছে। বিভিন্ন অর্থনৈতিক সিদ্ধান্ত যেগুলো একটা ট্রেন্ড সেট করার ইঙ্গিত দিচ্ছে, আবার একই সঙ্গে কিছু মৌলিক জায়গা আগের সরকারের আমলে যেভাবে চলতো সেখান থেকে এই সরকার কেন আলাদা হবে, কিভাবে আলাদা হবে, তার একটা পরিষ্কার রোড ম্যাপ দেওয়ার চেষ্টা, সেটাও কিন্তু আমরা দেখেছি। এবং মুখ্যমন্ত্রী খুব ইনস্টিংক্টের সঙ্গে সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি রিঅ্যাক্টিভ নন, প্রোঅ্যাক্টিভ। ঠিক এই রকম একটা সময় আমরা দেখেছি কলকাতায় যোগী আদিত্যনাথের ইউপি মডেলের মতো বুলডোজার নেমেছে। কেন নেমেছে? দমনপীড়নের জন্য? একেবারেই না। যে অংশগুলোর কথা বললাম কলকাতার লিয়ারি হিসেবে, সেরকম বহু অংশে প্রচুর অবৈধ নির্মাণ আছে। কখনো যেখানে আগুন ধরে যায়, কখনো কোনো বিল্ডিং ভেঙে পড়ে, মানুষের মৃত্যু হয়, মিডিয়া 4-5 দিন 7 দিন ঘণ্টাখানেক শো করে ভরিয়ে দেয়, খবরের কাগজে প্রচুর লেখা হয়, তারপর জেকে সেই। কখনো বেরিয়ে আসে কর্পোরেশনের দুর্নীতির কথা, কিভাবে এই সমস্ত বিল্ডিং পারমিশন পেল, তাদের অগ্নি নির্বাপক ব্যবস্থা কতটা ভঙ্গুর, কেন সেগুলো একেবারে জ্যান্ত মানুষের জন্য জলজ্যান্ত যতুগৃহ হয়ে রয়েছে। কিন্তু তারপরেও দ্য বাক ডোন্ট রোল, বল এগোয় না, বল গড়ায় না। আমরা আগের সরকারের আমলে এই ধরনের ঘটনা প্রচুর দেখেছি। আর নতুন সরকার এসেই সেই রকম অবৈধ নির্মাণ একেবারে ভেঙে গুঁড়িয়ে দিতে বুলডোজার নামিয়েছিল। সেই বুলডোজারের মুখে আমরা দেখলাম আবার সেই উন্মত্ত ভিড়। কখনো বোরখার আড়ালে ঝাঁটা হাতে, ঝাড়ু হাতে তারা রাস্তায় নেমেছেন, চ্যালেঞ্জ নিচ্ছেন পুলিশ প্রশাসনকে। আর তাদের সঙ্গে, তাদের জন্য ব্যাকফায়ার দিতে হাজির কারা? বামপন্থীরা। সেই বামেরা যারা গত 5 বছরে বিধানসভায় 0 থেকে সবে মাত্র কয়েকদিন হলো 1 হয়েছে, তারা হাজির। কেন হাজির, কি কারণে, অন্য একটা শোতে আলোচনা করব, অনেক বড় আলোচনা, শুনবেন। এখন প্রশ্ন হলো, শুধু কি অবৈধ নির্মাণ নিয়েই সমস্যা, তাই নিয়েই প্রতিবাদ? না, নতুন সরকার আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে রয়েছে নামাজ। হ্যাঁ, এর আগের সরকারের আমলে, তার আগের সরকারের আমলে আমরা নিয়মিত একটা ফেনোমেনা দেখতাম। মহানগরে, কলকাতায়, মাঝারি শহরে, অন্যান্য বড় শহরে খুব নর্মাল ছিল। শুক্রবার জুম্মার নামাজ সেটা হয় রাস্তায়। প্রত্যেক দিনে 5 বার মসজিদ থেকে মাইক বাজিয়ে, এবং সেই চোঙাও শহরের বা সেই লোকালয়ের চারদিকে তাক করা, সেই চোঙায় ভেসে ওঠে একই স্বর। সেটা আপনাকে প্রত্যেক দিন শুনতে হয়, কারুর ভালো লাগতেও পারে,
নাও লাগতে পারে। যাদের ভালো লাগছে না, যাদের খুব একটা পছন্দসই হচ্ছে না, তারাও কিন্তু জোর করে শুনতে বাধ্য ছিলেন এতদিন। এবার সেই সরকার, নতুন সরকার, সেই জায়গাটাকে অ্যাড্রেস করছে। তারা সেখানে হাত দিয়েছে। অপ্রীতিকর প্রসঙ্গ, অস্বস্তিকর প্রসঙ্গে তারা এবার হাত দিয়েছে। এগুলো চলবে না। তারা বলেছে নতুন ফরম্যানে জুম্মার নামাজ অবশ্যই হবে, কিন্তু সেই নামাজ হবে মসজিদে। যদি কমিউনিটি সংখ্যায় বেশি হয় তাহলে মসজিদে দরকার হলে দলবদ্ধভাবে এক দল নামাজ পড়বে, তারা বেরিয়ে যাবেন, তারপরে পরের দল নামাজ পড়বে। কিন্তু মসজিদ থেকে শুরু হয়ে যারা নামাজি তারা গোটা রাস্তা দখল করে নেবেন এবং রাস্তা জুড়ে তারা প্রার্থনা করবেন। আর সেটা মেনে নিতে হবে, যানবাহনকে স্তব্ধ করে ট্রাফিককে থামিয়ে দিয়ে মানুষ তাদের প্রয়োজনীয় কাজে দেখবেন অসহায়ভাবে, সেটা হবে না। নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে। আরও কি সিদ্ধান্ত নিয়েছে? সামনে বকরিদ আসছে, এখন থেকে আবার রাজ্য ফিরে যাচ্ছে পুরনো নিয়মে। কেন পুরনো নিয়ম বলছি? গবাদি পশু হত্যার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট প্যারামিটার বেঁধে দেওয়া হচ্ছে। গরু, মোষ, বিভিন্ন ধরনের কেটলের ক্ষেত্রে, তাদের কিলিংয়ের ক্ষেত্রে, তাদের যদি আপনি উৎসর্গ করেন, কোরবানি দিতে চান, তাহলে 1950 সালে চালু হওয়া একটা নিয়ম, সেই নিয়ম আপনাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। অর্থাৎ 14 বছর বয়স না হলে কোনো গরু, কোনো মোষ বা এই ধরনের কোনো প্রাণীকে উৎসর্গ করা যাবে না, কোরবানি হবে না। পশু জবাই, সেটাই রাশ টানতে এটা একটা পদক্ষেপ বলে অনেকে মনে করছেন। অনেকে এর সঙ্গে একটা ইকোনমিক ফ্যাসেটকেও দেখছেন। এর ফলে কতটা অর্থনৈতিক ক্ষতি হবে, বিশেষ সম্প্রদায় কতটা অস্বস্তিতে পড়বে, কতটা তারা অখুশি হবে, কতটা তারা বিক্ষোভে নামবে। আর একই সঙ্গে বলা হচ্ছে যে প্রচুর হিন্দুও তো আছেন যারা এই সমস্ত গবাদি পশু পালন করতেন, তারপর তারা সেগুলোকে হাটে বিক্রি করতেন। তাহলে তাদের কি একেবারে পেটে হাত পড়বে, পেটে টান পড়বে? এগুলো সব অন্য আলোচনা। কিন্তু আমরা যেটাই আজকে ফোকাস করছি সেটা হচ্ছে কখনো এই বিফ, কখনো কুরবানি, পশু হত্যা, পশু জবাই, গবাদি পশু জবাই, কখনো রাস্তায় নামাজ, কখনো আজানের মাইক, কিংবা কখনো অবৈধ নির্মাণ। এই প্রত্যেকটা পয়েন্টে আপনি যখনই আলোচনা করতে যাবেন তখনই আপনার সামনে নেমে আসবে এক উন্মত্ত ভিড়। সেই এক ভিড় সত্যি কারণটা কি? এই প্রত্যেকটা ইস্যু এতদিন এর আগের সরকার, তার আগের সরকার এবং বেশ কিছু রাজনৈতিক দলের কমিউনাল ইমিউনিটি হিসেবে ছিল, মাইনরিটি ইমিউনিটি হিসেবে ছিল। অর্থাৎ এমন কিছু কুশন যেটা দিয়ে সংখ্যালঘুদের, আমি অবশ্যই সংখ্যালঘু টার্মটাতেও খুব একটা পক্ষপাতী নই, যারা সংখ্যাগুরু আর যারা দ্বিতীয় সংখ্যাগুরু তাদের সংখ্যালঘু কি আদৌ বলা যায়? সংখ্যালঘু হয়তো কলকাতা শহরে যে কয়েকজন পার্সি বেঁচে আছেন, যে কয়েকজন জৈন আছেন, বৌদ্ধ আছেন, তাদের ক্ষেত্রে হয়তো বলা যায়, খ্রিশ্চানদের ক্ষেত্রে বলা যায়, কিন্তু মুসলিমদের ক্ষেত্রে কি বলা যায়? বিতর্কের বিষয়। কিছুদিন আগে আমরা এই কলকাতার বুকে দেখেছিলাম শাসক দল তখনকার তৃণমূল, বামেদের, অতি বামেদের এবং বুদ্ধিজীবী মহল, বাম বাস্তুতন্ত্রের মিডিয়া, তাদের বৃহত্তর ব্রিগেড, তাদের সবাইকার আপত্তি ছিল জানেন তো একটা ছবিকে ঘিরে এবং একজন পরিচালককে ঘিরে, তার নাম বিবেক অগ্নিহোত্রী। কখনো তিনি কাশ্মীর ফাইলস বানালেও এই গ্যাংয়ের আপত্তি ছিল, প্রোপাগ্যান্ডা ছবি, কেউ কেউ বলেন জিঙ্গোইস্টিক ছবি। বাংলাকে নিয়ে ছবি হয়েছে 46-এর দাঙ্গা নিয়ে কলকাতায়, এই কলকাতার বুকে যে ঘটনা ইতিহাসে দলিলে রয়ে গেছে, 46-এর সেই ডাইরেক্ট অ্যাকশন ডে, তাই নিয়ে ছবি। কিন্তু কি আশ্চর্য, সেই ছবি কলকাতায় চালানো যায়নি। কেউ বলেছেন প্রোপাগান্ডা, কেউ বলেছেন রাজনৈতিক অভিসন্ধি আছে ছবির পেছনে। ভোট মিটে গেছে, বিজেপি ক্ষমতায় এসছে, সেই ছবি হয়তো আবার নতুন করে কলকাতার হলে বসে দেখার একটা সুযোগ কিছু মানুষ পাবেন, কিন্তু সেটা আজকে বিষয় নয়।
আমার প্রশ্নটা আজকে এই জায়গায় যে বিবেক অগ্নিহোত্রী ভুল কি দেখিয়েছিলেন? তিনি দ্য কাশ্মীর ফাইলসে যে শ্রীনগর, যে বারামুলা দেখিয়েছিলেন, যে অনন্তনাগ দেখিয়েছিলেন, সেই ভিড়, সেই উন্মত্ত জনতা আর 17ই মে রবিবারের পাক সার্কাসের জনতা, তাদের মধ্যে আপনি কোনো মিল পাননি? ডাইরেক্ট অ্যাকশনের যে সিনগুলো, যে সিকোয়েন্সগুলো বেঙ্গল ফাইলসে ছিল, তার সঙ্গে কোনো মিল পাননি? হয়তো বলবেন অভিঘাতটা এখনই অতটা রক্তাক্ত দিকে যায়নি, কিন্তু ঝাঁঝটা, ইঙ্গিতটা, মোটিভটা, যে কোনো গোয়েন্দা উপন্যাস পড়তে গেলে বা যে কোনো ক্রাইম থ্রিলার পড়তে গেলে যেরকম আমরা বারবার শুনি, মোটিভ খুব ইম্পর্ট্যান্ট হয়। এক্ষেত্রে মোটিভটা ভেবে দেখুন। পাক সার্কাসে এই প্রোটেস্ট বা এই প্রতিবাদের নামে এই অসভ্যতা, এই বিশৃঙ্খলা, এর ইতিহাস কিন্তু অনেক পুরনো। আমরা এর আগে দেখেছি যে কখনো এনআরসির নামে, কখনো সিএর নামে, কখনো ওয়াক অফের নামে দিনের পর দিন পাক সার্কাস ময়দানে ছাউনি বেঁধে প্রচুর মানুষের জমায়েত, হাজার হাজার মানুষের জমায়েত করে মাইকে ভাষণ দেওয়া হয়েছে, উত্তপ্ত ভাষণ দেওয়া হয়েছে, চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে সরকারকে, সিস্টেমকে, দেশের সরকারকে। আর আমরা কি দেখেছি? অদ্ভুতভাবে এই প্রত্যেকটা প্রতিবাদ কখনো কখনো খুব আগ্রাসী, হিংস্র চেহারা নিয়েছে। আমরা দেখেছি ভাঙচুর হয়েছে, পুলিশ প্রশাসন এমনকি র্যাফ নামিয়েও সেই পরিস্থিতি রাশ টানতে, নিয়ন্ত্রণে নিতে বেশ বেগ পেতে হয়েছে। আমরা কালকের যে প্রোটেস্ট পাক সার্কাসে, সেখানে কিন্তু একটা অন্য চেহারা দেখলাম। বেশিরভাগ যারা প্রতিবাদী তারা হিন্দিতে কথা বলছেন, কেউ কেউ ভাঙা বাংলায় কথা বলছেন। কেন বলুন তো? যে তৃণমূল এত কয়েকদিন আগেও যে ভোট ব্যাংককে এত লালন পালন করে রাখতো, যাদের তারা দুধেল গাই বলে, অথচ একই সঙ্গে তারা উচ্চারণ করে মুখে বাংলা বাঙালির অস্মিতার কথা, বাংলা পক্ষ বারবার বাংলা বাঙালি অস্মিতার কথা বলে। কোথায় গেল সেই অস্মিতা? যারা প্রতিবাদ করছেন তারা হিন্দি ভাষী, তারা হিন্দিতে কথা বলছেন। পশ্চিমবাংলার বুকে তারা হয়তো প্রজন্মের পর প্রজন্ম ধরে আছেন, কারুর দাদু ছিলেন, তার দাদু ছিলেন, বাবা ছিলেন, তারাও আছেন, কিন্তু তারা বাংলা বলছেন না। ক্যামেরা যখন তাদের সামনে তাদের প্রতিবাদের কারণ জানতে চাইছে বা অন্য কোনো প্রশ্ন করছে, তারা উত্তর দিচ্ছেন হিন্দিতে। কি অদ্ভুত না? আরও অদ্ভুত কিছু জিনিস আমরা দেখলাম। তাদের দাবি, তাদের এই প্রতিবাদটা নামাজ কেন পড়তে দেওয়া হচ্ছে না রাস্তায় তাই নিয়ে, কিভাবে অবৈধ নির্মাণে সরকার হাত দিতে পারে তাই নিয়ে, এরকম বহুবিধ ইস্যু নিয়ে। আবার ওই নামাজের প্রসঙ্গে ফিরে এলাম। কেউ কেউ এদের বকলমে পেছন থেকে একটু সাপোর্ট দেওয়ার জন্য, একটু ঠেলে দেওয়ার জন্য ফোরফ্রন্টে বিভিন্ন ধরনের যুক্তি জাল সাজান। কেউ বলেন আচ্ছা রাস্তায় তো কলকাতাতে দুর্গাপুজোও হয়। হ্যাঁ হয়, হয়, অবশ্যই হয়। অনেক পুজোই কলকাতা শহরের মতো বিভিন্ন শহরে রাস্তায় হয়, গলিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনি বলতে পারেন রাস্তা আটকে কেন পুজো হবে, যুক্তিটা সঙ্গত। কিন্তু বেশিরভাগ পুজোর ক্ষেত্রে আপনি দেখতে পাবেন সেটা আপনার পাড়ায় হোক কিংবা একটা ছোট ফরম্যাটে হোক, মাঝারি ফরম্যাটে হোক, একটা গলিতে চলাচলের জন্য, অন্তত পায়ে চলার জন্য বা দু চাকা গাড়ি যাওয়ার জন্য একটা অংশ ছেড়ে রাখা হয়, যদি গলিতেও পুজো হয়। রাস্তায় যদি পুজো হয় তাহলে সেটাও কিন্তু পুজো হিসেবে আপনি দেখুন, পুজো বছরে একবার হয়, দুবার হয়, বা হয়তো 3টে আলাদা পুজো হয়, কিন্তু নিয়মিত রাস্তা আটকে নামাজ পড়া সেটা আপনি দেখতে পান, প্রত্যেক শুক্রবার দেখতে পান। ঈদ এলে রেড রোড যেভাবে দখল হয়ে যায় সেই ছবি আপনি বারবার দেখতে পান, নিয়মিত দেখতে চান আপনি। এই সিদ্ধান্তগুলোও কিন্তু আজকে আপনাকে নিতে হবে। সুতরাং এই তুলনাটা কেন যে টানা যায় না সেটা একটু বোঝার চেষ্টা করলাম। একদিকে রেগুলার প্র্যাকটিস, আর একদিকে আপনার
বছরের কোনো বিশেষ দিনের অনুষ্ঠান, দুটোর তুলনা কি আদৌ টানা সম্ভব? বাক সার্কাসে আরও কিছু নমুনা এই ধরনের বিশৃঙ্খলার অসভ্যতামির আমরা আগেও দেখেছি। আমি বারবার আমাদের আগের ভিডিওগুলোতেও বলেছি সেগুলো নিয়ে। হেলমেটহীন বাইক, পুলিশকে উদ্দেশ্য করে উড়ন্ত লাথি, এগুলো আমরা দেখেছি পাক সার্কাসে। আমার খুব মনে পড়ছে, তখন বাম আমল, মেন স্ট্রিম মিডিয়ায় ছিলাম, স্টার আনন্দে। আমাদের অফিস ছিল মল্লিক বাজারের খুব কাছাকাছি, জানেন তো, ওখানে একটা বিল্ডিং ছিল বিজনেস টাওয়ার্স বলে, কলা মন্দিরের খুব কাছে। একদিন এরকমও ঘটনা ঘটেছিল যে কোনো একটা বিশেষ ইস্যুতে ঠিক পছন্দ হয়নি কোনো কিছু, তাই প্রতিবাদ শটান এসে ওই উন্মত্ত ভিড় হাজির হয়েছিল একেবারে স্টার আনন্দ অফিসের গেটে। তাদের দাবি ছিল তাদের ভেতরে ঢুকে ভাঙচুর করতে দেওয়া হবে। তখন বাম আমল। শেষ পর্যন্ত পুলিশ বিষয়টা সামলে নেয়, কিন্তু আমরা যারা কর্মীরা ভেতরে ছিলাম, কাজ করছিলাম, আমরা সেদিন খুব অবাক হয়েছিলাম, আশ্চর্য হয়েছিলাম সেই ভিড়ের বডি ল্যাঙ্গুয়েজ দেখে। সেই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আজও পাল্টায়নি, অনেক বছর আগের কথা, কিন্তু সেই বডি ল্যাঙ্গুয়েজের ঝাঁজ, সেই আগ্রাসন, সেটা একই আছে। কেন আমি কথাটা বলছি? কারণ যাদের কথা আমি বলার চেষ্টা করছি আজকে আপনাদের, তারা বোধহয় রিপিট অফেন্ডার। ওই যে ইংরাজিতে শব্দটা আছে, যারা বারবার একই অপরাধ করেন, তাদের কি শাস্তি হওয়া উচিত সেটা তো অবশ্যই বিচার সাপেক্ষ। তবে আমার এই গোটা ঘটনাতে এত কিছু বলার পরেও আসল যে সমস্যাটা আছে সেটা আপনাদের এইবার বলব। পাক সার্কাসের ভিড়ের থেকেও এই প্রতিবাদেও একটা স্লোগান শুনলাম। সেই স্লোগানটা কিন্তু ধর্মীয় স্লোগান। সেই স্লোগানটা কিন্তু কোনো রাজনৈতিক স্লোগান নয়। সেই স্লোগানটা সরকারের বিরুদ্ধে কোনো ইস্যুভিত্তিক প্রতিবাদের স্লোগান নয়। সেই স্লোগানটা কোনো নিজস্ব ন্যায্য দাবি দেওয়ার স্লোগান নয়। সেই স্লোগানটা কোনো সামাজিক স্লোগান নয়। সেই স্লোগানটা 100% বিশুদ্ধ ধর্মীয় স্লোগান, নারায়ে তাকবীর। আপনি এই একই স্লোগান কখনো যারা লন্ডনে প্রোটেস্ট করেন তাদের গলাতেও শোনেন, কখনো বাংলাদেশে শোনেন ঢাকার রাজপথে, কখনো ভারতবর্ষেই কাশ্মীরে বা অন্য কোনো শহরে শোনেন, আবার কখনো সুদূর নর্থ আমেরিকাতেও শোনেন, সারা বিশ্ব জুড়ে শোনেন। কেন এই স্লোগান বারবার একটা কমিউনিটিকে, একটা অংশকে এভাবে আগ্রাসী জোটবদ্ধ করে দেয়? ভাবার সময় এসছে অবশ্যই। যদি স্লোগানটা রাজনৈতিক স্লোগান হতো, দাবি দাওয়াগুলো যদি সামাজিক হতো, যদি সরকারের সমালোচনা হতো, হোক না সেই সরকারের বয়স 7 দিন, তাহলে বোধহয় আমাদের তরফ থেকেও একটা ভ্যালিডেশন থাকতো, ভাবার ভ্যালিডেশন, বিবেচনা করার ভ্যালিডেশন, যে কি বলতে চাইছেন তারা, শুনে দেখি। কিন্তু না, এক্ষেত্রে তারা যে স্লোগানটা বেছে নিলেন সেটা নারায়ে তাকবীর। আসলে সাবকন্টিনেন্ট থেকে ইউরোপ, আপনি যেখানেই যান আপনি মানসিকতাটা এক দেখতে পাবেন। এই নারায়ে তাকবীর কিন্তু সেই শরীয়তি আইনের স্লোগান, একেশ্বরবাদের স্লোগান, অন্য ধর্মকে মানতে না চাওয়ার, তাদের অস্তিত্ব স্বীকার না করার স্লোগান, আপনাকে কাফের বা বিধর্মী দাগিয়ে দেওয়ার স্লোগান। সেই স্লোগান সংস্কৃতির পীঠস্থান, উদারতার শহর, মিছিল নগরী বামেদের ভাষায়, নন্দনের শহর, একাডেমির শহরে দিব্যি হয়, বারবার শোনা যায়। সেটা নাকি এই শহরের সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। আমরা রবিবারের পাক সার্কাসেও সেই একই স্লোগান শুনলাম, একই দৃশ্য দেখলাম। কোন ইকোসিস্টেম এই স্লোগানকে প্রোটেক্ট করে, তাদের বৃহত্তর ছকটা কি, সেই আলোচনা নিয়ে ডেফিনেটলি অন্য একদিন ফিরব। কিন্তু এখন প্রশ্ন যেটা দাঁড়ালো দিনের শেষে আরও একবার নতুন সরকারের সামনে, কলকাতার বুকে এই যে লিয়ারিগুলো এখনো বেঁচে রয়েছে,
তাদের ঠেকাতে সরকার কি ভূমিকা নেবে? যে কলকাতা পুলিশকে নিয়ে এত সমালোচনা আমরা করেছি কয়েকদিন আগেও, কিন্তু তাদের এবিলিটি নিয়ে আমরা প্রশ্ন তুলি না। একসময় তাদের তুলনা করা হতো স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে, তাদের সঙ্গে এনওয়াইপিডির তুলনা টানা যায় যদি তাদের হাত খুলে খেলতে দেওয়া হয়। তারা কি ধুরন্ধরের ভূমিকা নিতে পারবেন? যে নাম, যে শব্দবন্ধ আর যে সিনেমার অংশ উদ্ধৃত করে শুরু করেছিলাম সেখানেই থামছি। হ্যাঁ, এবার বোধহয় নতুন সরকারের আমলে নতুন প্রশাসনকে, নতুন পুলিশকে, নতুন মেশিনারিকে আমরা ওই ধুরন্ধরের ভূমিকাতেই দেখতে চাই। কি ভাবছেন আপনারা? অবশ্যই জানান, আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের মতামত। আমাদের অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখুন। ইউটিউবে আমরা নিয়মিত প্রত্যেক দিন একটা করে এই ধরনের জ্বলন্ত টপিক নিয়ে ভিডিও করার চেষ্টা করছি আপনাকে একটু অন্যভাবে ভাবাতে। সেই জন্যই আমাদের চ্যানেলের নাম খবরের ডান দিক, কারণ খবরের বাঁ দিক বলার জন্য, আপনার সামনে তুলে ধরার জন্য একটা আস্ত ইকোসিস্টেম হাজির। আমরা শুধু খবরের সেই ডান দিকটা নিয়ে আসছি যেটায় খুব বেশি আলোকপাত হচ্ছে না। ফেসবুকেও আমরা আছি, অবশ্যই একই সঙ্গে রিয়েল টাইমে আমাদের কন্টেন্ট ফেসবুকেও আপনারা পাবেন, যেমন ইউটিউবে পাবেন। সেখানেও অবশ্যই আমাদের একটু সাপোর্ট করুন, লাইক, ফলো করুন। আর এই ধরনের আরও কিছু ভিডিওর সাজেশন যেতে যেতে রেখে গেলাম, অবশ্যই দেখুন এবং মতামত জানান। আজ এই পর্যন্তই। আমি প্রদীপ্ত আপনাদের জানাচ্ছি শুভরাত্রি। দেখা হবে খুব তাড়াতাড়ি।